নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, আন্তর্জাতিক রাজনীতি মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স কত তাড়াতাড়ি দ্রুত পথ পরিবর্তন হয়। এই যে ভারত এবং চীনের মধ্যে যে সমস্যার যে সমাধান হচ্ছে তার একটা বড় ইম্প্যাক্ট কিন্তু বিশ্ব রাজনীতির উপরে পড়ছে। তার আজকে একটা ছোট উদাহরণ আমি দিচ্ছি। আস্তে ধীরে ধীরে এগুলো আরো বাড়বে। ইন্টারন্যাশনাল পলিটিক্সে অনেক চেঞ্জ, আমি বলেছি না, একটা চেঞ্জ আসছে, ভার পরিবর্তন হচ্ছে। তুরস্ক একদিন ধরে দোনামোনা করছিল যে ব্রিক্সে আসবে কি আসবে না নিয়ে তুরস্ক খুব দোনামোনা করছিল। এইবার ভারত আর চীনের মধ্যে যে সম্পর্কটা এখন তৈরি হচ্ছে, নতুন রসায়ন তৈরি হচ্ছে, তাতে রাশিয়ার যে অবস্থানটা আছে, ভারত, চীন, রাশিয়া, এই তিনটে যদি শক্তি এক হয় তাহলে পরে ওয়ার্ল্ড পলিটিক্স অনেক কিছু চেঞ্জ হতে পারে। সেটা ভেবে এখন তার কি করেছে, তার কি এখন বলছে যে আমি ব্রিক্সে জয়েন করব। তাই হেডলাইন যেটা আছে সেটা বিবিসি যেটা বলছে সেটা আমি কিছুতে বাংলা করতে পারলাম না, সেটার হিন্দিটাই আমি বলে দিচ্ছি। ভারত, চীন और रूस वाले आर्थिक गठबंधन में क्यों शामिल होना चाहता है, তার কি। আগে খবরটা বলি। তুরস্ক এই বছরের শুরুতে ব্রিক্স অর্থনৈতিক ব্লকে যোগদানের জন্য একটি কৌশলগত পদক্ষেপ নিয়েছে। বিষয়টি সম্পর্কে জ্ঞান থাকা 3 তুর্কি কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন। ব্রিক্সের প্রাথমিক সদস্যদের সংক্ষিপ্ত রূপ হলো, মানে ব্রিক্স কাদের নিয়ে? ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না এবং দক্ষিণ আফ্রিকা। ব্রাজিলের বি, রাশিয়ার আর, ইন্ডিয়ার আই, চীনের সি এবং সাউথ আফ্রিকার হচ্ছে এস, BRICS, ব্রিক্স। তো কি দাঁড়ালো খবরটা? ব্রিক্সের প্রাথমিক সদস্যদের সংক্ষিপ্ত রূপ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। কিছু ভাষ্যকারের দ্বারা আগামী কয়েক দশকে বিশ্ব অর্থনীতিতে আধিপত্য দেখা যাবে, এই ব্রিক্সের আধিপত্য দেখা যাবে। প্রায়শই G7 এর বিকল্প হিসেবে দেখা হয় এই ব্রিক্সকে, G7 যা মূলত পশ্চিমা দেশগুলি দ্বারা পরিচালিত হয়। ব্রিক্স বিশ্ব শক্তির গতিশীলতার একটি উল্লেখযোগ্য পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। তুরস্কের বিড সফল হলে এটি ব্লকে যোগদানকারী প্রথম ন্যাটো মিত্র হবে। মানে এই তো ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে পড়ে তুরস্ক, তাহলে তুরস্ক হবে প্রথম ইউরোপিয়ান এবং ন্যাটো সদস্যভুক্ত দেশ যে ব্রিক্সের মধ্যে আসতে চাইছে। এখন তুরস্ক কেন আসতে চাইছে, এটা একটা কথা। আর অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে এই 62 সালের পর থেকে হঠাৎ চীনের এই হৃদয় পরিবর্তন হলো কেন, সেটা যদি একটু ব্যাখ্যা করেন। তাহলে আগে তুরস্কের কথা বলে নিই, তারপরে চীনের বিষয়ে যাব। চীনের এই হৃদয় পরিবর্তনের ব্যাপারটায় যাব। তুরস্ক কি? তুরস্ক হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি যেটা পুরো দাঁড়িয়ে আছে একদম পর্যটন শিল্পের ওপরে, পুরোটা পর্যটন। আর পর্যটন শিল্পে একটা বড় ভূমিকা থাকে ভারতবর্ষের, যেটা আমাদের মালদ্বীপের যে ভুলটা করেছিল, তুরস্ক আবার বুঝতে পেরেছে যে ভারতবর্ষকে যদি আমি ধরতে পারি, সঙ্গে চীন আর রাশিয়া যদি থাকে, তিনটে বড় শক্তি যদি এক হয়, তাহলে ওদের সঙ্গে থাকলে আমার প্রথম কথা লাভ। আর দ্বিতীয় হচ্ছে আমি আমেরিকার খপ্পর থেকে বেরোতে পারবো। আমেরিকা একটা খপ্পর, সেটা কিন্তু পৃথিবীর সবাই জানে। আমেরিকা যার বন্ধু তার শত্রুর অভাব হয় না, তুর্কি এটা বুঝে গেছে। তো আমেরিকার খপ্পর থেকে যদি আমি বেরোতে পারি, আমি যদি ব্রিক্সে আমি জয়েন করতে পারি, তাহলে পরে এই যে এত বড় একটা শক্তি আছে, এই শক্তির সঙ্গে আমি জুড়ে যাব। আর ব্রিক্স দেখছে, মানে ভারত, রাশিয়া, চায়না দেখছে যে গেটওয়ে, ইউরোপের গেটওয়ে হচ্ছে গিয়ে আপনার তুরস্ক। ফলে গেটওয়ে যদি আমি ধরতে পারি,
তাহলে পরে আমার অসুবিধে নেই, আমি সোজা একবার টার্কি হয়ে সোজা ইউরোপ ঢুকে যাব, আমার ব্যবসাপত্রের সুবিধা হবে। এটা হচ্ছে পরস্পর নিজেদের মধ্যে সমস্ত অঙ্ক কষাকষি হচ্ছে। মোটামুটি ব্রিক্স রাজি হয়ে গেছে, মানে এই দেশগুলো রাজি হয়ে গিয়েছে যে আগামী যে সম্মেলন ব্রিক্সের হবে এই সম্মেলনে তুরস্ককে নিয়ে নেওয়া হবে। এক হচ্ছে কি তুরস্কর প্রথম লাভ হলো আমেরিকার খপ্পর থেকে বেরিয়ে এলো। দুই হচ্ছে ন্যাটোর যে খরচা, তুরস্কে কেউ আক্রমণ করতে যাচ্ছে না, আর তুরস্ক কারোর ব্যাপারে নাক গলায় না। মাঝে মাঝে হ্যাঁ ওই কাশ্মীর নিয়ে 2-1 বলার পর ঝাড়টার খেয়ে এখন কিন্তু টার্কি এখন এরদোগান চুপ করে গেছে। এরদোগান আর কিন্তু কোনো কথা বলেন না, মানে ভারতবর্ষের পলিটিক্স নিয়ে এরদোগান কোনো কথাই বলে না। তো এখন যদি আমেরিকার খপ্পর থেকে বেরিয়ে আসে তাহলে ন্যাটোর খরচাটা বেঁচে যাবে। ন্যাটোর খরচা মানে একটা বিশাল খরচা, বেকার ওই খরচাটা যাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে ভারতবর্ষের ট্যুরিজমটা ইন্ডাস্ট্রিটা পুরো কিন্তু গিয়ে পড়বে টার্কিতে। সেখানে আবার টার্কি একটা বিশাল কনসেশন দেওয়ার একটা প্যাকেজ দেওয়ার ব্যবস্থা করেছে, সেটাও সেই ব্রিক্স সম্মেলনে টার্কি সেটা ব্যাখ্যা করবে বলে এই খবরে যা জানিয়েছে, বিস্তারিত যেটা আছে সেখানে জানিয়েছে। মানে টোটাল প্যাকেজে যাবে। কারণ আমাদের এখানে যে সমস্ত বলিউডের বোম্বের যে সমস্ত সিনেমাগুলো হয় সেইগুলো কিন্তু বিদেশে বেশি হয়, টার্কিতে যাওয়ার কিন্তু একটা প্রবণতা আছে। যদি একটা প্যাকেজের মধ্যে করা হয় জিনিসটাকে, তাহলে পরে যেমন প্রযোজকদের লাভ তেমন টার্কি সরকারেরও লাভ। টার্কি সেইটা দেখছে, কারণ ওরা পুরো ট্যুরিজমের ওপরই বেঁচে আছে, কারণ ওখানে কোনো ইন্ডাস্ট্রি কিছু নেই। মানে ওইটা হচ্ছে আসল হচ্ছে অর্থনীতি। এবারে আসি, এটা মোটামুটি এইটা হচ্ছে এখন যা খবর। এবারে আসি হঠাৎ চীনের হৃদয় পরিবর্তন হলো কেন? সবই কিন্তু হচ্ছে টাকার খেলা, বুঝলেন? পৃথিবী চলে কিন্তু টাকায়। চীন যে ভুলটা করেছে, আমি বারবার বলেছি যে চীন নিজের দেশের বাজার তৈরি করেনি। আর ভারত কি করেছে? ভারত নিজের দেশে বাজারটা তৈরি করেছে। চীন নিজের দেশের জনগণকে সে লায়াবিলিটি মনে করেছে। সে একটা সন্তানের জন্ম দিতে পারবে এইরকম একটা নীতি তৈরি করেছিল। সেই নীতি অনুসারে একজনের বেশি, একটা সন্তানের বেশি যদি হয় তাহলে সে সরকারি সুযোগ সুবিধা কিছু পাবে না, এটা ছিল নিয়ম। সেই শর্তে ম্যাক্সিমাম পরিবারের হচ্ছে একটি করে সন্তান। এইবারেতে কি হয়েছে? আর ভারতের কি, ভারতে কিন্তু প্রথমে এরকম করেছিল, হাম দো হামারে দো, কংগ্রেস আমলে। 2013 অব্দি কিন্তু শেষ চলে। 2014তে মোদী ক্ষমতায় আসার পরে এই যে আমাদের যে মানে জনসংখ্যার লায়াবিলিটিটাকে তিনি লায়াবিলিটিকে অ্যাসেটে পরিবর্তন করে দিয়েছেন। পুরো যুব সমাজে, পুরো দেশে বাইং ক্যাপাসিটিটাকে বাড়িয়ে দিয়েছেন। যে ইন্টারনাল কনজাম্পশন এত হচ্ছে, সেটাই বেড়ে গিয়েছে এত, তারপরে যেটুকু বাকি থাকছে সেটুকু বাইরে পাঠাচ্ছে। এখন ভারতবর্ষের মধ্যে এত বড় একটা মার্কেট তৈরি হয়ে গেছে যে পৃথিবীর সবাই কিন্তু এসে ভারতবর্ষে কিন্তু নিবেশ করাটা সেফ মনে করছে। আপনি যদি একটা দোকান খোলেন তাহলে আপনি কোথায় খুলবেন? যেখানে পাড়াটা শান্ত আছে, নেতাদের দাদাগিরি নেই, পুলিশের ঝামেলা নেই, আমি বাবা সেই পাড়ায় গিয়ে শান্তিতে ব্যবসা করব, এই হবে আপনার প্রথম দৃষ্টিভঙ্গি। দেশেরও কিন্তু তাই, ইনভেস্টমেন্ট সেখানেই করবে যেখানে একটা স্থায়ী সরকার আছে, যেখানে আইন শৃঙ্খলা আছে, যেখানে শান্তি আছে এবং নিশ্চিন্তে ব্যবসা করার পরিবেশটা আছে, যেটা সম্পূর্ণ ভারতবর্ষে আছে। ফলে সমস্ত দেশগুলো ভারতবর্ষে চলে আসছে। ওদিকে আমেরিকা করেছে কি, আমেরিকা তো চীনকে টাইট মেরেছে। টাইট মারার ফলে আমেরিকা সমস্ত যত ওদের কোম্পানিগুলো ছিল ধীরে ধীরে সমস্ত গুটিয়ে সব ভারতবর্ষে ট্রান্সফার করে দিয়েছে। কিছু ভিয়েতনামে ট্রান্সফার করেছে, কিছু কাম্বোডিয়ায় ট্রান্সফার করেছে, কিছু তাইওয়ানে ট্রান্সফার করেছে। উল্টো দিকে আবার তাইওয়ান যেগুলো চীনে যে ফ্যাক্টরিগুলো ছিল, তাইওয়ানের সঙ্গে গন্ডগোলের জন্য তাইওয়ান ওই ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে তাইওয়ান ভারতবর্ষে পাঠিয়ে দিয়েছে। ফলে ভারতবর্ষ হয়ে গেছে এখন একটা ইন্ডাস্ট্রিয়াল হাব। এবার চীন যখন বলছে যে আমরা তোমাদের ওখানে নিবেশ করব,
তখন জয়শঙ্কর, আমি আগেও খবর করেছিলাম, আপনারা মনে থাকবে, জয়শঙ্করজি একটাই কথা বলেছিলেন, সব হবে, আগে এলএসিতে ফিরে যাও। এলএসিতে ফিরে যাওয়ার পরে তারপরে তো কথা হবে। তারপরে কি এলএসিতে ফিরে গিয়ে এলএসির সমস্ত সমস্যার সমাধান হবে। এইপরে আস্তে আস্তে বলবে ঠিক আছে 10টা সেক্টরে তোমায় আমি কথার কথা বলছি, 10টা সেক্টরে তোমাকে আমি ইন্ডাস্ট্রি করতে দেবো, এনার্জি দেবো, এডুকেশন দেবো, টেকনোলজি দেবো, চিপস দেবো, তারপর আরো যা যা আছে ইলেকট্রনিক সব দেবো, কিন্তু প্রথমে দুটো দেবো। এবার তিব্বত সমস্যার সমাধান করো, আরো দুটো দেবো। এবার মানস সরোবর সমস্যার সমাধান করো, আরো দুটো দেবো। চীনকে হাত মোচড়াবে আর একটা একটা করে সমস্যার সমাধান করবে। তারপর লাস্ট যেটা বলবে 10 নম্বরে যখন যাবে তখন বলবে এইবার এক কাজ করো, পিওকেটাকে আমাদেরকে ট্রান্সফার করো, ক্লিন করে পিওকে ট্রান্সফার করো। কারণ একমাত্র চীনই পারে পিওকে বিনা রক্তপাতে পিওকে ট্রান্সফার করতে পারে কিন্তু চীন। এটা হচ্ছে ভারতের প্ল্যান। ভারত সেই প্ল্যানে কিন্তু একেবারে দ্রুত দৌড়াচ্ছেন মোদিজি। আর মোদিজি যা প্ল্যানিং, সেই প্ল্যানিং কিন্তু 100% একেবারে খেটে গিয়েছে এই প্ল্যানিং। এইবারে যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সে মাথা চুলকিয়ে এ করে মাথা খারাপ হয়ে গেছে ওদের, কিন্তু লাস্টে জানা গেল উনি ইন্ডিয়ান ডায়াসপোরা দুটোকে তো অ্যাটেন্ড করবেন, এছাড়া একটা বড় মিটিং করবেন। কাদের সঙ্গে জানেন? বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর মালিকদের সঙ্গে, যেখানে বড় বড় আমেরিকার ইন্ডাস্ট্রি আছে, হেভি ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির মালিকদের সঙ্গে যোগাযোগ করবেন, যারা অস্ত্র তৈরি করে সারা পৃথিবীতে, আমেরিকার ওইখান দিয়ে পয়সা কামায়, সেই সমস্ত অস্ত্রের কারখানাকে, সেই সমস্ত ইন্ডাস্ট্রি, যেমন প্লেন, এয়ারবাস থেকে আরম্ভ করে আপনার এয়ারবাস আর তো আছে, যাই দুটো কোম্পানি আছে, এখন আমার মনে পড়ছে না এই তাড়াহুড়োতে, এই দুটো কোম্পানিও তার মধ্যে থাকছে। এদেরকে সবাইকে আমন্ত্রণ জানাতে যাচ্ছেন। আর সবাই জানে যে ভারতবর্ষের এমন একজন নেতা যিনি তৃতীয়বার একটা বৃহৎ গণতান্ত্রিক একটা দেশের এত বড় প্রতিনিধি, তৃতীয়বার জয়ী হয়ে ক্ষমতায় এসছেন এবং চতুর্থবারও তিনি আসবেন, এটা ধরেই নেওয়া হয়েছে। তার যা জনপ্রিয়তা, কারণ তিনি আমেরিকায় গেলে বা বিদেশে গেলে যে জনপ্রিয়তা, যে একেবারে সাদর আমন্ত্রণ পান, এতে তো বলতে দ্বিধা নেই যে এরকম অভ্যর্থনা আমাদের আগে কোনো প্রধানমন্ত্রী পাননি। এটা আপনিও ভালো করে জানেন। চূড়ান্ত মোদী বিরোধী হলেও তারাও স্বীকার করবে যে মোদীর এটা যে জলবা যেটাকে বলে হিন্দিতে, সেটা কিন্তু আগে কিন্তু হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভারতীয় হিসাবে আপনি বিদেশ যান, আমি তো গেছি, আগে যে সম্মান আমরা পেতাম আর এখন 2014 পর, বিশেষ করে 2018 পরে যারা যাচ্ছেন, তারা একটু বুঝতে পারবেন ভারতীয় পাসপোর্টের ভ্যালু কতটা বেড়ে গেছে। একজন ভারতীয় হিসেবে নিজের গর্ব হবে, তখন মোদিজির জন্য মনে হবে যে না, একটা স্যালুট অন্তত মেরে দিই। এইটাই হচ্ছে চীনের হৃদয় পরিবর্তনের আসল কারণ। আসল হচ্ছে টাকা। আপনার সম্মান যেমন ওঠানামা করে না শেয়ার বাজারের মতো টাকার জন্য, ওই দেশের সম্মানও তাই, দেশের অবস্থানও তাই। এই যে ব্রিক্সে ছুটে আসছে, হ্যাঁ, আরো দেশগুলো ছুটে আসবে, G7 ফাঁকা হয়ে যাবে, মোটামুটি ফাঁকা হবে না, G7 থাকবে, কিন্তু ব্রিক্সের সদস্য হয়ে থাকবে তারাও ব্যবসাটা বোঝে, সবাই টাকা চায়, পৃথিবী টাকায় চলে। যাই হোক, আজকে আর খবরটা বাড়াবো না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।